বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ টাঙ্গাইল থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কোভিড-19 পরিস্থিতির কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 2315007, কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1776 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেকচার নম্বর 04। লেকচারের শিরোনাম যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র। তোমাদের সাথেই রয়েছে আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আমরা প্রথমেই আমেরিকার শাসনতন্ত্র প্রণয়নের পটভূমি কথা বলবো। আর এই পটভূমিতে যে বিষয়গুলো তুলে নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে 1776 খ্রিস্টাব্দের 20 মে কনফেডারেশনভুক্ত অঙ্গরাজ্যগুলোকে তাদের নিজ নিজ সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়। 1777 খ্রিস্টাব্দের 15 নভেম্বর কংগ্রেস কর্তৃক আর্টিকেলস অফ কনফেডারেশন গৃহীত হয়। এই বিধানাবলী দ্বারাই অঙ্গরাজ্যগুলো পরিচালিত হতো, কিন্তু অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রসহ রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখা দেয় 1787 খ্রিস্টাব্দের মে মাসে আর্টিকেলস অফ কনফেডারেশন সংস্কারের জন্য ফিলাডেলফিয়ায় একটি সম্মেলনের মাধ্যমে আমেরিকার সংবিধান বা শাসনতন্ত্র প্রণীত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 1776 খ্রিস্টাব্দের 20 মে যে রাজ্যগুলো নিয়ে কনফেডারেশন গঠিত হয়েছিল সেই রাজ্যগুলোকে তাদের নিজ নিজ সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়। এরপর পরের বছর 15 নভেম্বর 1777 খ্রিস্টাব্দে কংগ্রেস কর্তৃক আর্টিকেলস অফ কনফেডারেশন গৃহীত হয়। অর্থাৎ এই বিধানাবলী দ্বারাই অঙ্গরাজ্যগুলো পরিচালিত হতো। আর্টিকেলস অফ কনফেডারেশন মূলত কনফেডারেশন পরিচালনার জন্য বেশ কিছু বিধিবিধানের সমষ্টি ছিল, যেগুলো কনফেডারেশন পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল যে অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রসহ বেশ কিছু ক্ষেত্রে রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ এক রাজ্যের সাথে আরেক রাজ্যের সম্পর্ক কি হবে এবং কেন্দ্রের সম্পর্ক কি হবে, কেমন হবে, সে সকল ক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখা দেয় 1787 খ্রিস্টাব্দের মে মাসে এই আর্টিকেলস অফ কনফেডারেশন অর্থাৎ কনফেডারেশনের বিধানাবলী সংস্কারের জন্য ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন আহ্বান করা হয় এবং এই সম্মেলনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র প্রণীত হয়। প্রধান বিচারপতি জেমস মেডিসনকে বলা হয় আমেরিকার সংবিধানের জনক। 1787 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া সম্মেলনে সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন জর্জ ওয়াশিংটন, আর তিনি ছিলেন ভার্জিনিয়া স্টেটের একজন প্রতিনিধি। 13টি অঙ্গরাজ্যের মধ্য থেকে 12টি অঙ্গরাজ্যের মোট 55 জন প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করে। রোডস আইল্যান্ড এই সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে 39 জন প্রতিনিধি সংবিধানে স্বাক্ষর করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের জনক বলা হয় প্রধান বিচারপতি জেমস মেডিসনকে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। এরপর 1787 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া সম্মেলনে এই সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন জর্জ ওয়াশিংটন। এই জর্জ ওয়াশিংটন ছিলেন ভার্জিনিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি। 13টি অঙ্গরাজ্যের মধ্য থেকে 12টি অঙ্গরাজ্যের মোট
55 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13টি উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, যুক্তরাষ্ট্রের 13টি উপনিবেশ। সেই 13টি উপনিবেশ থেকে একটি অঙ্গরাজ্য এই সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি, সেটি হচ্ছে রোডস আইল্যান্ড অঙ্গরাজ্য। তাহলে আমরা 12টি অঙ্গরাজ্যের প্রতিনিধি পেয়েছি এই ফিলাডেলফিয়া সংবিধান রচনা কমিটি সম্মেলনে, এবং এই 12টি অঙ্গরাজ্য থেকে সর্বমোট 55 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে ওই সময়। আর এই 55 জন প্রতিনিধির মধ্য থেকে সম্মেলনে অংশগ্রহণকারী 39 জন প্রতিনিধি এই সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান কার্যকর করার জন্য 9টি রাষ্ট্রের অনুমোদন লাগে। 1787 খ্রিস্টাব্দের 21শে জুন নিউ হ্যাম্পশায়ার নবম রাষ্ট্র হিসেবে সংবিধান অনুমোদন করে। 1789 খ্রিস্টাব্দের 4 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমেরিকার সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সংবিধান কিভাবে প্রণয়ন করা হয়েছিল সেটা আমরা দেখেছি এ পর্যন্ত। প্রথমে আর্টিকেলস অফ কনফেডারেশন প্রণয়ন করা হয় কনফেডারেশন পরিচালনা করার জন্য। পরবর্তীতে সেই আর্টিকেলস অফ কনফেডারেশনকেই সংযোজন, বিজন এবং সংশোধনের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ সংবিধানে রূপ নিয়েছিল ফিলাডেলফিয়া সম্মেলনের মধ্য দিয়ে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল ভিত্তিভূমি ছিল আর্টিকেলস অফ কনফেডারেশন। যাই হোক, এবার আমরা যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলি। যুক্তরাষ্ট্রের সংবিধান ছিল একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান, অর্থাৎ এটি একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে এখানে কেন্দ্রীয় সরকার থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে। সেখানে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে অঙ্গরাজ্যগুলো, এবং অঙ্গরাজ্যগুলোর বেশ কিছু স্বাধীনতা থাকবে। সেই বিষয়ে সুস্পষ্ট কিছু নির্দেশনা আমরা এই সংবিধানে দেখতে পাব। সংবিধান অনুযায়ী কেন্দ্র কর্তৃক সম্পাদিত সকল চুক্তি অঙ্গরাজ্যগুলো মেনে চলতে বাধ্য থাকবে। মার্কিন সংবিধান 3টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়। একটি হচ্ছে শাসন বিভাগ, আরেকটি বিচার বিভাগ এবং আইন বিভাগ। এটি আধুনিক বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এতে শাসন পরিচালনার মৌলিক বিধি, পদ্ধতি, কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যের ক্ষমতা এবং সরকারের বিভিন্ন বিভাগের সাথে তাদের সম্পর্ক কী হবে তা লিপিবদ্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তরাষ্ট্রের আমেরিকার সংবিধানের বৈশিষ্ট্য যেগুলো ছিল এখনো রয়েছে, তা হলো এটি মূলত একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান, অর্থাৎ কেন্দ্রীয় সরকার থাকবে, প্রাদেশিক সরকারও থাকবে। আর সংবিধান অনুযায়ী কেন্দ্র কর্তৃক সম্পাদিত যত চুক্তি হবে সেগুলো অঙ্গরাজ্যগুলো মেনে চলতে বাধ্য থাকবে। এছাড়া মার্কিন সংবিধান 3টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়। স্তম্ভ 3টি হলো: 1 নম্বর শাসন বিভাগ, 2 বিচার বিভাগ এবং 3 আইন বিভাগ। এই 3টি স্তম্ভের উপর মার্কিন সংবিধান প্রতিষ্ঠিত ছিল। এটি আধুনিক বিশ্বের প্রথম লিখিত সংবিধান, অর্থাৎ লিখিত সংবিধান ছিল এটি কোনো মৌখিক সংবিধান ছিল না, এবং আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ লিখিত সংবিধান হিসেবে পরিচিত। এই সংবিধানে শাসন পরিচালনার মৌলিক বিধি, অর্থাৎ মূল বিধিবিধান, মূল আইন কানুন কি ছিল সেগুলো উল্লেখ করা ছিল। কোন পদ্ধতিতে শাসন পরিচালনা করা হবে সেগুলো এই সংবিধানে স্থান পায়। কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্যের ক্ষমতা কেমন হবে এবং সরকারের সাথে বিভিন্ন বিভাগে তাদের সম্পর্ক কি হবে তা লিপিবদ্ধ করা হয় এই গুরুত্বপূর্ণ সংবিধানে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অত্যন্ত সংক্ষিপ্ততা। এতে শাসন ব্যবস্থার শুধু মূল নীতির উল্লেখ রয়েছে, কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই।
1789 খ্রিস্টাব্দের মূল সংবিধানে একটি প্রস্তাবনা সহ 7টি ধারা ছিল। মুদ্রিত অবস্থায় এই সংবিধানের পৃষ্ঠা সংখ্যা মাত্র 15 থেকে 16টি। 1787 খ্রিস্টাব্দে সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা যুক্ত হয়। এর আগে এ সংবিধানে কোনো প্রস্তাবনা ছিল না। সংবিধানের বিষয়বস্তু খুব স্পষ্ট, যুক্তিসঙ্গত, ভাষা সহজবোধ্য, জটিল ও দুর্বোধ্য কোনো শব্দ নেই। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে তা হচ্ছে যে অত্যন্ত সংক্ষিপ্ততা, অর্থাৎ শব্দবহুল বা বেশি আলোচনা যুক্তরাষ্ট্রের সংবিধানে নেই। খুবই সংক্ষিপ্ত একটি সংবিধান, যেটি মুদ্রিত অবস্থায় সর্বোচ্চ 15 থেকে 16 পৃষ্ঠা আকারে দেখা যায়। আর এই সংবিধানে শাসন ব্যবস্থার শুধু মূল নীতিই ছিল, বিস্তারিত কোনো ব্যাখ্যা ছিল না, বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই, শুধু মূল নীতি রয়েছে। 1789 খ্রিস্টাব্দের যে মূল সংবিধান ছিল সেখানে একটি প্রস্তাবনা সহ 7টি ধারা ছিল। 1787 খ্রিস্টাব্দে সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা যুক্ত হয়। এর আগে এই সংবিধানে কোনো প্রস্তাবনা ছিল না। সংবিধানের বিষয়বস্তু খুবই স্পষ্ট, যুক্তিসঙ্গত, ভাষা ছিল সহজবোধ্য, অর্থাৎ যে কেউ পড়লেই বুঝতে পারবে, খুব সহজ ছিল এটি। জটিল এবং দুর্বোধ্য কোনো শব্দ ছিল না যুক্তরাষ্ট্রের এই সংবিধানে। এবার যে বৈশিষ্ট্যটি এখানে দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে যে সংবিধানের সার্বভৌম কর্তৃত্ব ও প্রাধান্য নিশ্চিতকরণ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধান ছিল সার্বভৌম, অর্থাৎ এই সংবিধানের উপর আর কারো কোনো কথা ছিল না, আর কারো কোনো ক্ষমতা ছিল না। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ছিল এই সংবিধানের। সংবিধানের সার্বভৌম কর্তৃত্ব বলা হয় এটিকে, এবং সংবিধানের কথাই হচ্ছে চূড়ান্ত কথা, এবং সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া হয়েছে এই যুক্তরাষ্ট্রের সংবিধানকে। সংবিধানের 6 নম্বর ধারা অনুসারে যুক্তরাষ্ট্রের সংবিধান দেশের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষিত হয়েছে। এই সংবিধান জাতীয় সরকার, স্থানীয় সরকার ও অঙ্গরাজ্যের উপর সমানভাবে প্রযোজ্য হবে। জনগণের সার্বভৌমত্ব একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উই দ্য পিপল অব দি ইউনাইটেড স্টেটস বাক্যটি দিয়ে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্র ও অঙ্গরাজ্য সরকারের হাতে ন্যস্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্বভৌম কর্তৃত্বের অধিকারী ছিল যুক্তরাষ্ট্রের সংবিধান, এবং সবকিছুর উপরে প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়, প্রাধান্য নিশ্চিত করা হয় এই সংবিধানকেই। সংবিধানের 6 নম্বর ধারাতে যুক্তরাষ্ট্রের সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষিত হয়েছে। এই সংবিধান জাতীয় সরকার, স্থানীয় সরকার এবং অঙ্গরাজ্যের উপর একইভাবে বা সমানভাবে প্রযোজ্য হবে। পরবর্তীতে যে বৈশিষ্ট্যটি আমরা এখানে দেখি তা হচ্ছে যে জনগণের সার্বভৌমত্ব। এখানে যে কথাটি বলা হয়েছে, উই দ্য পিপল অব দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমরাই যুক্তরাষ্ট্রের জনগণ। এই বাক্যটি দিয়েই জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তিমূল হিসেবে কাজ করে আসছে আজও। রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্র ও অঙ্গরাজ্য সরকারের হাতে ন্যস্ত করা হয় সংবিধানের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এবারের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সমতা ও সমঝোতা নীতি। বৃহৎ ও ক্ষুদ্র অঙ্গরাজ্যগুলোর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিতর্ক তৈরি হলে তা সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্যে উচ্চকক্ষে প্রত্যেক অঙ্গরাজ্য হতে দুজন করে প্রতিনিধি এবং নিম্নকক্ষে জনসংখ্যার আনুপাতিক ভিত্তিতে আসন সংরক্ষিত হবে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে শাসন বিভাগের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়।
রাষ্ট্রপতি হলেন একই সাথে রাষ্ট্র ও সরকার প্রধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমতা ও সমঝোতা নীতি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে যে বিষয়টি এসেছে তা হচ্ছে যে আহ, সকলের সমান অধিকার থাকবে এবং যে কোনো বিষয়ে সমঝোতা করে চলতে হবে। বৃহৎ ও ক্ষুদ্র অঙ্গরাজ্যগুলোর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয়, তা সমঝোতার মাধ্যমে সমাধান করার নির্দেশনা দেওয়া হয় এই সংবিধানে। এই জন্য উচ্চকক্ষে কিভাবে সমাধান হবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ আহ, এখানে বিষয় তুলে নিয়ে আসা হয়েছে। তা হচ্ছে যে উচ্চকক্ষে, অর্থাৎ হাউস অফ, উচ্চকক্ষ বলতে সিনেট, সেই সিনেটে প্রত্যেক অঙ্গরাজ্য হতে দুজন করে প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয় এবং নিম্ন কক্ষে অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যার আনুপাতিক ভিত্তিতে তাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে যদি যুক্তিসঙ্গতভাবে জনপ্রতিনিধি রাখা যায় অঙ্গরাজ্য থেকে, তাহলে যেটি হবে যে সমতার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে এবং সমঝোতাও সম্ভব হবে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ শাসন বিভাগের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত নয়, এটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে। রাষ্ট্রপতি হলেন একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রপতি, সরকার প্রধান ও রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়, যা কিনা যুক্তরাষ্ট্রের সংবিধানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ছিল। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের তন্ত্র, জনগণের ভোটে নির্বাচিত সরকার। রাষ্ট্রপতি একটি নির্বাচন সংস্থা বা ইলেকটোরাল কলেজ কর্তৃক 4 বছরের জন্য নির্বাচিত হন। কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি সভার সদস্যগণ নির্বাচক মণ্ডলীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। শাসন বিভাগ ও আইন বিভাগ জনগণের প্রতিনিধি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টি এসেছে তা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তার সাথে আমাদের বাংলাদেশের বা আমাদের অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তার সেখানে কিছু ভিন্নতা রয়েছে। যেমন আমাদের দেশে জনগণ সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে, তারপর সরকার গঠিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে এখানে রাষ্ট্রপতি নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজ কর্তৃক, অর্থাৎ এটি হচ্ছে একটি বিশেষায়িত নির্বাচন সংস্থা। সেই ইলেকটোরাল কলেজের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা এবং 4 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি সভার সদস্যগণ নির্বাচক মণ্ডলীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ এখানে কংগ্রেসের সিনেট বলতে উচ্চ পরিষদ এবং প্রতিনিধি সভা বলতে নিম্ন পরিষদ, যেটা আর কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এর সদস্যগণ নির্বাচক মণ্ডলীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। শাসন বিভাগ ও আইন বিভাগ জনগণের প্রতিনিধি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা স্বতন্ত্রীকরণ। আইন প্রণয়নের ক্ষমতা কংগ্রেসের হাতে, শাসন ক্ষমতা শাসন বিভাগের হাতে এবং বিচার ক্ষমতা সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের হাতে ছেড়ে দেওয়া হয়। বিচার বিভাগের প্রাধান্য। কোনো বিষয়ে সংবিধানের সাথে সরকারের বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা দিবে বা বিচার করবে। যুক্তরাষ্ট্রের আদালত সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা যে দুটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তার একটি হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ ক্ষমতা কেন্দ্রে ধরে না রেখে ছড়িয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, স্বতন্ত্রীকরণ করা। এখানে আইন প্রণয়নের ক্ষমতা ছিল কংগ্রেসের হাতে, অর্থাৎ আইন পরিষদের হাতে। শাসন ক্ষমতা ছিল শাসন বিভাগের হাতে এবং বিচার ক্ষমতা ছিল সুপ্রিম কোর্ট
ও অধস্তন আদালতের হাতে। এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্বতন্ত্রীকরণ। এবং এখানে বিচার বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য। অর্থাৎ কোনো বিষয় যদি সংবিধানের সাথে সরকারের বিরোধ দেখা দেয়, তাহলে সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা দেবে বা বিচার করবে। সংবিধানের সাথে সরকারের কোনো বিরোধ তৈরি হলে তার সমাধান করবে সুপ্রিম কোর্ট। এরপর যুক্তরাষ্ট্রের আদালত সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করে, অর্থাৎ সংবিধানের অভিভাবক হচ্ছে যুক্তরাষ্ট্রের আদালত। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, তা হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। এটি কিভাবে সম্ভব হয়েছে? রাষ্ট্রপতির হাতে শাসন বিভাগের সর্বোচ্চ দায়িত্ব অর্পিত হলেও রাষ্ট্রপতিকে কংগ্রেস পদচ্যুত করতে পারবে। আবার কংগ্রেস প্রণীত কোনো আইন ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে চলে গেলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সিনেটের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কি চমৎকার ভারসাম্য তৈরি করা হয়েছে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে তা হচ্ছে তিনটি টায়ারে কিভাবে ব্যালেন্স করা হয়েছে। এখানে রাষ্ট্রপতির হাতে শাসন বিভাগের সর্বোচ্চ দায়িত্ব অর্পণ করা হয়েছে সাংবিধানিকভাবে, অর্থাৎ শাসন বিভাগের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি বা কর্তা হবেন রাষ্ট্রপতি। তা সত্ত্বেও আরেকটি অপশন রাখা হয়েছে একই সংবিধানে, তা হচ্ছে শাসন বিভাগের সর্বোচ্চ দায়িত্ব রাষ্ট্রপতির উপর থাকলেও রাষ্ট্রপতিকে কিন্তু আবার কংগ্রেস চাইলেই পদচ্যুত করতে পারবে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে। রাষ্ট্রপতিকে কংগ্রেস পদচ্যুত করার ক্ষমতা সংরক্ষণ করে এখানে। আবার কংগ্রেস প্রণীত কোনো আইন, অর্থাৎ কংগ্রেস যদি কোনো আইন পাশ করে, আইনসভা যদি কোনো আইন পাশ করে, তাহলে সেই আইন যদি ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে চলে যায়, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু তা বাতিল করে দিতে পারবে। জোর করে এই আইন বলবৎ করা যাবে না। এই চমৎকার ব্যবস্থা। অর্থাৎ কংগ্রেস কোনো আইন পাশ, কংগ্রেসের কাছ তো আইন পাশ করা, সেই কংগ্রেস যদি কোনো আইন পাশ করে, তাহলে সেই আইন কোনো কারণে বা কোনো দিক থেকে যদি ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে চলে যায়, তাহলে সুপ্রিম কোর্ট চাইলে তা বাতিল করে দিতে পারবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা থাকবেন, সেই বিচারপতিগণ সিনেটের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। অর্থাৎ সিনেট অনুমোদন দেবে বিচারপতি নিয়োগের ব্যাপারে, চূড়ান্ত ভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তাহলে এই তিনটি টায়ারে চমৎকার একটি ব্যালেন্স বা ভারসাম্য অবস্থা আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সংবিধানে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। দ্বৈত নাগরিকত্ব আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেটি কি? যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক একই সঙ্গে সমগ্র যুক্তরাষ্ট্রের নাগরিক এবং নিজ অঙ্গরাজ্যের নাগরিক। অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব মানে হচ্ছে দুইটি নাগরিকত্ব, দুইটি অঞ্চলের নাগরিকত্ব। তাহলে কি দেখতে পাচ্ছি? যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক একই সঙ্গে সমগ্র যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আবার নিজ অঙ্গরাজ্যেরও নাগরিক। মৌলিক অধিকার সংরক্ষণ আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেটি কিভাবে হয়েছে? 1791 খ্রিস্টাব্দে সংবিধানে সর্বপ্রথম মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত করা হয়। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে রয়েছে ব্যক্তির স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার, সম্পত্তির অধিকার, যেগুলো একত্রে বিল অফ রাইটস নামে পরিচিত। তাহলে মৌলিক অধিকার কিভাবে সংরক্ষণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানে, যা কিনা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের সংবিধানের। 1791 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মৌলিক অধিকারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এর আগ পর্যন্ত মৌলিক অধিকারগুলো এত সুস্পষ্টভাবে এরকম ছিল না। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে রয়েছে ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ মত প্রকাশ করতে পারবে
কোনো বাধা দেওয়া যাবে না, যে কেউ তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। ধর্মীয় স্বাধীনতা, যে যে ধর্মের অনুসারী সে সেই ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। ভোটাধিকার, সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, সম্পত্তির অধিকারও থাকবে নাগরিকদের। এই সকল মৌলিক অধিকারগুলোকে একত্রে বিল অফ রাইটস বলা হয়, যা কিনা যুক্তরাষ্ট্রের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দুষ্পরিবর্তনীয়তা। দুষ্পরিবর্তনীয়তা অর্থাৎ সহজে পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তন করা যাবে, তবে তা হবে খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল ও দুষ্পরিবর্তনীয়। কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, এই উভয় কক্ষের 2/3 অনুমোদনের পর কংগ্রেস সংশোধনী প্রস্তাব পেশ করতে পারে। এরপর সংশোধনী প্রস্তাব কার্যকর করতে 3/4 অঙ্গরাজ্যের অনুমোদন প্রয়োজন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুষ্পরিবর্তনীয়তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করা অত্যন্ত জটিল এবং দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ বেশ কঠিন একটি কাজ এটি পরিবর্তন করা, সংশোধন করা। কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের 2/3 অনুমোদনের পর কংগ্রেস সংশোধনী প্রস্তাব পেশ করতে পারে। অর্থাৎ সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সিনেট হচ্ছে উচ্চ পরিষদ এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হচ্ছে নিম্ন পরিষদ বা প্রতিনিধি সভা। এই কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের 2/3 অর্থাৎ 3/2 ভাগ যদি সমর্থন দেয় বা অনুমোদন করে, তাহলে কংগ্রেস সংশোধনী প্রস্তাব পেশ করতে পারে। এরপর সংশোধনী প্রস্তাব পেশ করার পর সংশোধনী প্রস্তাব কার্যকর করতে হবে। এই কার্যকর করতে গেলে যতগুলো অঙ্গরাজ্য রয়েছে তার 4/3 অর্থাৎ 3/4 অঙ্গরাজ্যের অনুমোদন প্রয়োজন হয়। বেশ জটিল একটি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের বিষয়ে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখছি আমরা, 2 কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা, যেটা কংগ্রেস নামে পরিচিত, তা 2 কক্ষ বিশিষ্ট, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। সিনেট বা উচ্চ কক্ষের সদস্যগণ অঙ্গরাজ্যের আইনসভা কর্তৃক 6 বছরের জন্য নির্বাচিত হন। প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষের প্রতিনিধিরা রাজ্যের জনগণের প্রত্যক্ষ ভোটে 2 বছরের জন্য নির্বাচিত হন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। 2 কক্ষ বলতে একটি হচ্ছে সিনেট, যা কিনা উচ্চ পরিষদ নামে পরিচিত, আরেকটি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ, প্রতিনিধি সভা, যা নিম্নকক্ষ নামে পরিচিত। এই সিনেট বা উচ্চ কক্ষের সদস্যগণ অঙ্গরাজ্যের আইনসভা কর্তৃক 6 বছরের জন্য নির্বাচিত হন। আবার প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষের প্রতিনিধিরা রাজ্যের জনগণের প্রত্যক্ষ ভোটে 2 বছরের জন্য নির্বাচিত হন। সংবিধানে সকল প্রকার সরকারি উপাধি গ্রহণ নিষিদ্ধ করা হয়। মার্কিন সংবিধান জন লক, টমাস পেইন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের উদার নৈতিক রাষ্ট্র দর্শন দ্বারা প্রভাবিত ছিল। সরকারি দলের অনুগতদের জন্য সংবিধানে উচ্চ পদে নিযুক্তির সুযোগ রাখা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সব শেষে এসে এখানে, যে যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল প্রকার সরকারি উপাধি গ্রহণ নিষিদ্ধ করা হয়, অর্থাৎ কোনো সরকারি উপাধি নেওয়া যাবে না। এবং মার্কিন সংবিধান যে দর্শন, কিছু উদারনৈতিক দর্শন বা রাষ্ট্র দর্শন দ্বারা প্রভাবিত ছিল, তা বলা হয়েছে এখানে। অর্থাৎ এ সময় জন লক, টমাস পেইন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের যে উদারনৈতিক রাষ্ট্র দর্শন তখন ছড়িয়ে পড়েছিল, তারই আদর্শ দ্বারা প্রভাবিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রীয় সংবিধান। এবং সরকারি দলে যারা থাকতেন বা সরকারি দলের অনুগত যারা
থাকবে তাদের জন্য সংবিধানে সাংবিধানিকভাবে উচ্চ পদে নিযুক্তির সুযোগ রাখা হয়। অর্থাৎ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়ার বিধান সাংবিধানিকভাবেই স্বীকৃতি দেওয়া হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রের সংবিধানের। যে সকল তথ্যসূত্র আমরা এখানে ব্যবহার করেছি তা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস, ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস, কাফি খান। এটি একটি অনুবাদ গ্রন্থ। www.wikipedia.org, www.whitehouse.gov, www.history.com, www.britannica.com, www.thoughtco.com। তো আজ এ পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি প্রত্যেকটি বিষয়ের আলোচনা খুব সহজেই বুঝতে পেরেছো তোমরা। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।